ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস হামিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24 আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরু। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির। সংকট নিরসনে আলোচনা জরুরি বলছে জামায়াত। পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। কাল দায়িত্ব নেবেন সিলেটের নতুন জেলা প্রশাসক। দেশে 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেওয়া হবে, জানালেন খাদ্য উপদেষ্টা। বিতরণে অনিয়ম সহ্য করা হবে না। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম। আবিদুল ইসলাম খানকে ভিপি এবং তানভীর বাড়ি হামিদকে জিএস পদে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 27 সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ পর্যন্ত 658 জনের মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে, আর জমা পড়েছে 509টি, জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হামিম কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। এছাড়া এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ। দুপুর 12টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব প্যানেল ঘোষণা করেন। একটি পদ ছাড়া বাকি সব পদের জন্য প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি তারা। প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতির রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। বিকেলে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করে ছাত্রদলের মনোনীত প্যানেল। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। 5 আগস্ট দাঁড়িয়ে চালখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন এবং সেখানে প্যানেল ঘোষণা চলছে, আমরা জানি। এখন কি অবস্থা? এই প্যানেল ঘোষণা নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? ত্রিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরের আগে যদি আসে কিছুটা ভূমিকা দিয়ে, যে শতবর্ষী আসলে প্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, 104 বছর বয়স যার, তার বেশ ইতিহাস আছে ছাত্র আন্দোলনের এবং ছাত্রদের সক্রিয় ভূমিকার কারণে সেই ভাষা আন্দোলন 1952 থেকে শুরু করে 47 ভাষা আন্দোলন এবং 1971, 90-এর গণঅভ্যুত্থান, এই সব ঐতিহাসিক ভূমিকায় কিন্তু ছাত্ররা বেশ ভালো সক্রিয় ভূমিকা রাখার কারণেই কিন্তু বাংলাদেশ তার সঠিক পথ দেখতে পেয়েছে এবং সঠিক রাস্তায় কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত আছে। তারই ধারাবাহিকতা আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে ডাকসুর নির্বাচন হচ্ছিল না, সেটি নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছিল, বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র তোলা এবং মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ নজর রাখছে ঢাকা ইউনিভার্সিটির দিকে, ডাকসু নির্বাচনের দিকে। বিশেষ করে আজকে একদিন বাড়ানো হয়েছে। গতকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল এবং আজকে সেটি বিকেল 5টা পর্যন্ত, কিছুক্ষণ আগে, এখন 6টা ওভার হয়ে গেছে, 6টার আগে অর্থাৎ 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ আপডেট ছিল। এবং কিছুক্ষণ আগে যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার, তিনি আমাদের সাথে কথা বলেছেন, জসিম স্যার আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমন জানিয়েছেন সর্বশেষ আপডেট যেটি আপনি জানতে চাচ্ছিলেন, সেটি হচ্ছে এখন পর্যন্ত মোট ফর্ম বিতরণ হয়েছে 658টি, তার মধ্যে ফর্ম জমা পড়েছে 509টি এবং জমা হয়নি 149টি ফর্ম, অর্থাৎ বেশিরভাগ ফর্মই কিন্তু জমা পড়েছে। এর মধ্যে বেশ কিছু দলীয়ভাবে কিন্তু
আপনার ফর্ম জমা দিয়েছে। আপনি জানেন ছাত্রদল, ছাত্র শিবির, তারপর হচ্ছে বাকসাস থেকে শুরু করে আরও বেশ কিছু দলীয়ভাবে ফর্ম জমা দিয়েছে এবং স্বতন্ত্রভাবেও কিন্তু বেশ কিছু ফর্ম জমা পড়েছে। তবে এবার একটি আলোচিত বিষয়, সেটি হচ্ছে স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করবে তাদের একটি ঐক্য করা হয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, যেটি উমামা নেতৃত্ব দিচ্ছেন। সেই উমামার নেতৃত্বে স্বতন্ত্র যারা নির্বাচন করবেন তারা কিন্তু সেই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যে প্যানেলে আছেন এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও কিভাবে ছাত্র বান্ধব করা যায়, ছাত্রদের সুবিধার্থে, ছাত্রদের অধিকার আদায়ে আসলে ডাকসুকে কার্যকর করা যায়, সেটি নিয়ে কিন্তু সবাই কিন্তু তাদের যে পরিকল্পনা সেটার কথা বলছেন। সব পরিকল্পনা আসলে বোঝা যাবে আগামী 9 তারিখে। এবং ছাত্ররা আরও একটি বিষয়, আপনাকে ইম্পর্টেন্ট একটি বিষয় বলে রাখি, তারা বলছেন যে 9 তারিখে যেহেতু নির্বাচন অক্টোবর, 9 তারিখের আগের দিনও পরীক্ষা আছে, পরের দিনও পরীক্ষা আছে। এই ব্যাপারে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার কাছে। তিনি বলেছেন যে পরীক্ষার আগের দিন অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ সেপ্টেম্বরের এই 3 দিন কিন্তু সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। সেক্ষেত্রে আর কিন্তু কোনো প্রকার সন্দেহ থাকলো না যে পরীক্ষা নিয়ে কোনো সংশয় ছাত্রদের পক্ষ থেকে। তো তৃণা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের, ডাকসু নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ মামুন আব্দুল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ 24 আগস্ট থেকে শুরু হবে। এর আগে মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ স্থগিতের কথা জানানো হয়। এ বিষয়ে তিনি আরও জানান, রাকসু নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, নির্বাচন হবে। গতকাল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও ধর্মঘট পালন করায় মনোনয়নপত্র বিতরণের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। এছাড়া নির্বাচন কমিশনের 3 জন সদস্য ক্যাম্পাসের বাইরে রয়েছে। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনে রাজি হলেও আগামী নির্বাচনে তা বাস্তবায়ন সম্ভব নয়, কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর করা যাবে না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা সংসদের হাতে। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির এই নেতা প্রশ্ন করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দেওয়ার চিন্তা কতটা যৌক্তিক। এরকম একটি বড় পরিবর্তন জনগণ তাদের কাছে পরিষ্কার নয় বলে মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির যৌথ সভা হয়। কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না, কোন সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না, যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল, জনগণ না। এবং তারা কেউ কোনো নির্দিষ্ট এলাকার এমপি হবেন না, তারা হবেন দেশের এমপি। জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না। এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ, সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না। জুলাই সনদে জামায়াত ইসলামের কিছু মত পার্থক্য আছে। এসব নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে মত বিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, এমনটি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান জামায়াতের এই নেতা। পরে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলগুলোর একসাথে আলোচনায় বসা উচিত। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একটি সুষ্ঠু নির্বাচন খুব জরুরি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেন তিনি। জানান, জামায়াতে ইসলামের আমির সুস্থ থাকলে তিনিও দেখতে আসতেন। বিএনপি এবং জামাত ইসলামিক বিগত 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারে ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে
কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলোর ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার। জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি 167 জন জুলাই আহতদের বেশিরভাগের মাথার খুলি ছিল না, এমন সাক্ষ্য দিয়েছেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক। জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 13তম ব্যক্তি হিসেবে বুধবার এই সাক্ষ্য দেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আজ এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 3 জন। সাক্ষ্য গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি হিসেবে রয়েছেন। নিজের দায় স্বীকার করে এই মামলার রাজসাক্ষী হন তিনি। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 13 জন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী রোববার। উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কি অবস্থা ছিল, কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। অপারেশন করেছেন, কারো গুলি বের করতে পেরেছেন, কারো গুলি বের করতে পারেননি। 167 জন রুগীকে উনি ভর্তি করেছেন, তাদের মধ্যে 33 জন মারা গেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে আলোচিত এই মামলার 4র্থ দিনের আপিল শুনানি শেষে এমনটা জানান এই মামলার আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। বলেন, সাক্ষ্য আইনেও মামলাটি প্রমাণ হয়নি। জানান, দীর্ঘদিন ধরে শুধুমাত্র স্বীকারোক্তির ওপর ভিত্তি করে কোনো মামলা চলতে পারে না। তাই এই মামলার গত বছরের 1 ডিসেম্বরে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই এবং আদালত আমরা কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কোর্ট অত্যন্ত দয়াপরবশ হয়ে যথেষ্ট টলারেন্স এবং যথেষ্ট পেশেন্স আমাদের এই হিয়ারিং নিয়েছেন। বাকিটা আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ যে হাইকোর্টের যে রায় সেটা খালাসের যে রায় হাইকোর্ট দিয়েছে এটা বহাল থাকবে। তারেক রহমান সাহেব সহ লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যে সমস্ত আসামি এই মামলায় আছে, আব্দুল সালাম পিন্টু, যার এগেনস্টে কোনো এভিডেন্স নাই, আমরা যারা খালাস পেয়েছি হাইকোর্ট থেকে ইনশাল্লাহ এই খালাসের আদেশ বহাল থাকবে বলে আমরা প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যাশন সিংহ। বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দেয় 3 সদস্যের কমিটি। প্রতিবেদনে কি রয়েছে তা জানা যায়নি। এর আগে দুপুরে OSD হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট ছেড়ে যান। বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। এদিকে সিলেটে পাথর লুটের ঘটনায় এর সাথে প্রশাসনের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে, তা না হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদের ঘাটতি তৈরি হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। অসংক্রামক রোগ বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা কারণে ৭১ ভাগ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে এই ৭১ ভাগের ৫১% মারা যায় ৭০ বছর পূর্ণ হওয়ার আগেই।
এমন বাস্তবতায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্রে সই করে বাংলাদেশ। তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জটিল অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে মানুষ। তাই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, জীবনযাপনে তরুণদের সচেতন করে তুলতে হবে। শিশু, কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তাগিদ দেন তিনি। তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। স্বাস্থ্য বান্ধব জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়নে সরকারি বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে আগামী ৬ মাস ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এবছর খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে মোট ১০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে জানান তিনি। দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে সরকারের চলমান খাদ্য বান্ধব কর্মসূচির বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের চলতি বোরো সংগ্রহ মৌসুমে দেশে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্য সংগ্রহ হচ্ছে, যা ১০০% উপরে। খাদ্য উপদেষ্টা বলেন, গত ১৭ আগস্ট থেকে সারা দেশে খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয়েছে। উপকারভোগীর সংখ্যা ৫ লাখ বৃদ্ধি করে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এই কর্মসূচি চলবে ৬ মাস। বিতরণে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেজন্যই জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে চাল এবং টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। মহানগরীর পশ্চিম বাকুলিয়া বড় মিয়া মসজিদ মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন, তাই বিএনপি নেতাকর্মীরা সেই ধারাবাহিকতা বজায় রাখছে। তিনি নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার পরামর্শ দেন। নরসিংদীর হাজিপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে বন্ধুদের অস্ত্রের আঘাতে মোজাম্মেল নামে এক দোকান কর্মচারী খুন হয়েছে। সকালে নরসিংদী শহরতলির হাজিপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম্মেল হাজিপুরে ভাড়া বাসায় থেকে নরসিংদী বাজারের সুতাপুট্টির মোড় চৌধুরী মার্কেটে কর্মস্থলে যাওয়ার পথে বন্ধু কাউসার ও তার সহযোগীরা পেছন থেকে কুপিয়ে ফেলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা মোজাম্মেলকে সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। মোজাম্মেল রায়পুরা বল্লভপুর গ্রামের চানমিয়ার ছেলে। আলাদা ৩টি অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামি, মাদক এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, মঙ্গলবার রাতে র্যাব ৭ চট্টগ্রাম এবং র্যাব ১৪ ময়মনসিংহে যৌথ অভিযানে নেত্রকোনার সাতপাই এলাকা থেকে গণধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ হৃদয় প্রকাশ তাবিজকে গ্রেফতার করে। এছাড়া ফটিকছড়ির ভুজপুর থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ওবায়দুল হককে কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ছাগলনাইয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল আফসারকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে মানববন্ধনে জেলার শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধনে শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়ন ও মানোন্নয়নের স্বার্থে উল্লেখিত দাবিগুলো বাস্তবায়ন জরুরি বলে জানান। টাঙ্গাইলে এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ ও 4 স্তরীয়
পদস্যোপান বাস্তবায়নের দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। টাঙ্গাইলের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। মাদারীপুরেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ 9ম গ্রেডের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের লেকের পাড়ে মাদারীপুরে কর্মরত শিক্ষকরা এই মানববন্ধন করেন। এদিকে কুষ্টিয়ায় দেশের সর্বোচ্চ সংখ্যক বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু কথাটা জাদুঘরে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। দুপুরে ঝালকাঠির মদনমোহন আখড়া মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের কোনো বিকল্প নেই। মুন্সিগঞ্জের লোহজংয়ে স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে আওয়ামী লীগের নিয়োগ দেওয়া শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিয়ে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির। স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন ডক্টর এম এ মুহিত। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আওয়ামী লীগ জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়ে কোণ ঠাসা করে রাখতে চেয়েছিল। দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে তিনি একথা বলেন। 5 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। সকালে আনোয়ারার রাঙ্গাদিয়ায় কারখানা প্রধান গেটে এই কর্মসূচি পালন করেন তারা। বাগেরহাটে দখলদারদের হাত থেকে সরকারি খাল দখলমুক্তকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের দশানী এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জে। গারাগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে শিক্ষক শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে সাতক্ষীরায়। দিনটি উপলক্ষে সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। খাগড়াছড়ি দীঘিনালায় মেয়াদ উত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ রাখার দায়ে 6টি ফার্মেসিকে জরিমানা করেছে প্রশাসন। সকালে বোয়ালখালী নতুন বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান। সাভার আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক ও স্থানীয়রা। সাব রেজিস্ট্রার অফিসের সামনে কর্মসূচি পালন করেন তারা। চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও প্রবাসীর বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীতে। দুপুরে মাধবদী প্রেস ক্লাবে এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। ভিপি পদে আব্দুল ইসলাম খান, জিএস হামিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24 আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরু। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির। সংকট নিরসনে আলোচনা জরুরি বলছে জামায়াত। পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। কাল দায়িত্ব নেবেন সিলেটের নতুন জেলা প্রশাসক। দেশে 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হবে, জানালেন খাদ্য উপদেষ্টা। বিতরণে অনিয়ম সহ্য করা হবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।